জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। গণভোট হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মির্জা আব্বাস বললেন, একটি দল ধর্ম নিয়ে ব্যবসা করছে, তারাই দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছে। বিকেলে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। কয়েকটি দল জোর করে গণভোটের দাবিতে চাপ সৃষ্টি করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ভোট বানচালের চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 47ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি জামায়াত, এছাড়াও 71-এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে, সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। 71 সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মানছি, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বের করা হয়েছে সমাবেশ পরবর্তী র্যালি। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে শেষ হচ্ছে র্যালি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে রাজু আহমেদ, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান ও রাজশাহী থেকে মারুফ হাসান ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। শুরুতে রাজুর কাছে যাব। রাজু, র্যালি পূর্ব সমাবেশে কি বললেন নেতারা, জানাবেন। এই মুহূর্তে আমি যে র্যালিটি, অর্থাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে যে র্যালিটি, সেটি মগবাজার পার হয়ে বাংলা মোটরের পথে এবং এটি কারওয়ান বাজার গিয়ে মূলত কদম ফোয়ারা যেটি রয়েছে সেখানেই শেষ হবে। এবং সামনে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ শীর্ষ নেতাদের অনেকেই তারা নেতৃত্ব দিয়েই এই র্যালিটিকে নিয়ে যাচ্ছে। এবং এই র্যালির যে ব্যাসার্ধ, অর্থাৎ যে দীর্ঘ পথ কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই র্যালিটির যে দীর্ঘতা সেটি কিন্তু দীর্ঘ পথ ধরে রয়েছে। অর্থাৎ কয়েক কিলোমিটার জুড়েই বিএনপি নেতাকর্মীদের এই অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি সেটি হচ্ছে। আর তার আগে কিন্তু বিপ্লব ও সংহতি দিবস ঘিরে যে র্যালির আগে পূর্ব সমাবেশ, সেই সমাবেশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা বক্তব্য দেন। এখন স্লোগানে মুখর করে কিন্তু পুরো রাজপথ তারা কাঁপিয়েই এই মিছিলটি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন, র্যালিটি নিয়ে যাচ্ছেন। পুরো র্যালিতে বেশ কিছু জিনিস শোভা পেয়েছে। এখানে যেমন বিভিন্ন শাখা উপশাখা, অর্থাৎ অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, তারা তাদের নিজস্ব ব্যানার, প্ল্যাকার্ড সংবলিত যে দৃশ্যমান জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে অংশ নিয়েছে। একই সঙ্গে কিন্তু এখানে ফ্যাসিবাদ আমলের বিভিন্ন উপকরণ তুলে ধরা হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় কারাগার, ফ্যাসিবাদের বিভিন্ন নিদর্শন এবং সেই সঙ্গে আনুষ্ঠানিক যে যাত্রার পথ, সেখান থেকে কিন্তু স্লোগানের কমতি নেই। অর্থাৎ প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি শাখা উপশাখা তারা নিজস্ব স্লোগান দিচ্ছেন। অর্থাৎ এই স্লোগানের মধ্য দিয়েই আমরা বারবার শুনছিলাম যে আগামী নির্বাচনের যে মার্কা, কোন মার্কা হবে, এটি কিন্তু বলছেন। বিভিন্ন আসন ভিত্তিক স্লোগানও কিন্তু আমরা এই র্যালির মধ্য থেকে পেয়েছি। অর্থাৎ বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে আগামী নির্বাচনের যে বার্তা, সেই বার্তাটি কিন্তু এখান থেকে মূলত বিএনপি জানাতে চায়। সেই সঙ্গে জানাতে চাই যে আমার
ঠিক কয়েক মিটার সামনেই এখানে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস সহ শীর্ষ নেতা যারা রয়েছেন বিএনপির, তারা পুরো র্যালিটিকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবং আমার পিছনের যে র্যালিটি দেখছেন এটি কৃষক দলের নেতাকর্মী দিয়ে শুরু হয়েছে এবং তারপর যতদূর মূলত চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কৃষক দল এবং অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বিএনপির, তাদের অংশগ্রহণে কিন্তু র্যালিটি হচ্ছে। জানিয়ে রাখবো যে এই র্যালির মধ্য দিয়ে তারা মূলত আগামী নির্বাচনের যে প্রস্তুতি, আগামী নির্বাচনের যে বার্তা, সেটি কিন্তু নেতাকর্মীদের দিয়েছেন এবং এইখান থেকে আগামী জাতীয় নির্বাচনের যে দিক নির্দেশনা, সেটি মূলত এখান থেকে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছু মিলেই বিএনপি ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের নিজস্ব স্লোগান দিয়েছেন, নিজস্ব প্ল্যাকার্ড এখানে ধারণ করেছেন। অর্থাৎ বিপ্লবের সঙ্গে সাধারণ মানুষের যে সংযোগ, সেই সংযোগটি মূলত এই র্যালির মাধ্যমেই তারা স্থাপন করার চেষ্টা করেছেন। এখানে নেতাকর্মীরা যেমনটি বলছেন যে এই র্যালির মধ্য দিয়েই 1975-এর 7 নভেম্বরের যে ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের যোগসূত্র স্থাপন তারা করতে চেয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে 7 নভেম্বরের সিপাহী এবং মানুষের মধ্যে যে সংযোগস্থল, একই সঙ্গে জুলাই 24-এর যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সেই ছাত্র জনতা আন্দোলনকে কিন্তু তারা একীভূত করেছেন। আমরা একটু যেতে চাই বগুড়া আমাদের সহকর্মী মাজেদ রয়েছেন। মাজেদ, সেখানকার পরিস্থিতি কিভাবে আসলে এই দিনটিকে উদযাপন করছেন নেতাকর্মীরা, জানাবেন মাজেদ। তো বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিন্তু আজকে বগুড়াতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো একটি বিশাল মিছিল এখান থেকে বের করে আলতাফুন নেসা খেলার মাঠ থেকে 3টার থেকে সবাই জড়ো হতে থাকে এবং প্রায় 4 থেকে 5 হাজার যে লোক, তারা কিন্তু এই মিছিল সহকারে কিন্তু গোটা শহর প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ শেষে কিন্তু একটি সমাবেশ করবে। এর আগে কিন্তু এই যে আলতাফুন নেসা খেলার মাঠ, এখানে কিন্তু একটি সমাবেশ হয়ে গেছে। সেখানে বিএনপির উপদেষ্টার মণ্ডলীর যে সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুব রহমান সহ অনেকে এখানে বক্তব্য রেখেছেন, জেলা বিএনপি সভাপতি। এবং জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে যে কর্মসূচি, সকাল থেকে কিন্তু কর্মসূচি এখানে গ্রহণ করেছিল জেলা বিএনপি। এখানে সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, এছাড়া মিলাদ মাহফিল, বিভিন্ন আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনেক প্রোগ্রামই কিন্তু এখানে ছিল বগুড়াতে। এবং বগুড়া কিন্তু সামনে যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে বগুড়ার এই 6 আসন, সেই 6 আসন থেকে কিন্তু এখানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে নির্বাচন করবেন এবং পার্শ্ববর্তী 7 আসন থেকে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবে। সেই উপলক্ষে কিন্তু একটি নির্বাচনের আবহ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এই বিপ্লব এবং সংহতি দিবস কর্মসূচির চলাকালীন এখানে বিভিন্ন মানুষ যারা গ্রামগঞ্জ থেকে এসেছেন, তারা কিন্তু ধানের শীষ নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু ধানের শীষ মার্কা নিয়েও স্লোগান দিচ্ছেন। বলতে গেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসটা কিন্তু নির্বাচনী একটি জনসভার রূপ নিয়েছিল বগুড়াতে। এবং আজকে যে প্রধান সড়কগুলো শহরের, সেই সড়কগুলোকে প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ শেষে সমাবেশ করবে। এবং এর মাধ্যমে তারা জানান দিচ্ছে 1975 সালে যে জিয়াউর রহমানকে সেনানিবাস থেকে জনতা এবং সিপাহীরা যে বন্দিদশা থেকে মুক্ত করে যে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছিল, বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান এনেছিলেন। সেইভাবে কিন্তু সে দিনটিকে এখানে মানুষ এখনো পালন করে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসাবে। এবং এই দিবসটি যে অন্যান্য যে কর্মসূচি রয়েছিল, সে কর্মসূচি আজকে সন্ধ্যার দিকে শেষ হবে এবং কালকেও অনেক কর্মসূচি রয়েছে। এর মাধ্যমে কিন্তু প্রায় 3 দিন ব্যাপী কিন্তু বগুড়াতে কর্মসূচি পালন হবে। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছে সহকর্মী মারুফ। তিনি জানাবেন যে রাজশাহী বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে সেখানকার কর্মসূচি। কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি এখানে রাজশাহীর বিএনপির পক্ষ থেকে এখানে মহানগরের একটি র্যালির কিন্তু আয়োজন করা হয়েছে। সেই
র্যালিটি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নগরীর বাটার মোড় থেকে র্যালি শুরু হয়ে এখন কিন্তু নগরের বিভিন্ন যে প্রধান সড়কগুলো আছে সেখানে প্রদক্ষিণ করছেন। এখানে কিছুক্ষণ আগেই র্যালি শুরুর আগে এখানে নেতাকর্মী যারা আছেন তারা একটি বিষয় এখানে কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত যে সভা সেখানে কিন্তু তারা উত্থাপন করছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তারা কিন্তু সব কিছু মিলিয়ে তারা এই রাজশাহী নগরী থেকে তাদের সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আজকে যেহেতু ঐতিহাসিক 7ই নভেম্বর এবং জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, সেই জন্যই এখানে নেতাকর্মীরা বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড থেকে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তাদের এইখানে যে উপস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহানগরের নেতৃবৃন্দের পাশাপাশি এখানে মহানগর সাধারণ সম্পাদক যিনি আছেন মাহফুজুর রহমান রিটন এবং সভাপতি যিনি আছেন মামুন, এবং এখানে সংসদীয় আসন যেহেতু 2 সংসদীয় আসনের পক্ষ থেকে যিনি নমিনেশন পেয়েছেন এখানে তিনিও কিন্তু উপস্থিত আছেন। এখানে নেতৃবৃন্দু এবং নেতাকর্মী যারা আছেন সবাই মিলে এখানে একটা কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে এবং আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনকে ঘিরেই তাদের আজকের উপস্থিতি কিন্তু দেখার মতো ছিল। এ বিষয়ে আরও আমাদের সঙ্গে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী সোহান যুক্ত আছেন। সোহান, সেখানকার পরিস্থিতি কি একটু জানাবেন? বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চলো জি ভাই আমরা পদ্মা বাঁচাই এই শিরোনামে মূলত একটি সমাবেশের আয়োজন করেছে। দুপুর থেকে মূলত মানুষের ঢল ছিল এই সমাবেশে আসার জন্য। পরিপূর্ণ এই মাঠটি ইতিমধ্যে আমরা এখানকার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম। নেতাকর্মীরা বলছেন সারা বছর চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং গঙ্গা নদীর পানি শুকিয়ে যায় এবং বর্ষা মৌসুমে মূলত ভারত এই গঙ্গা নদীতে পানি ঠেলে পাঠায়। এতে পদ্মা নদীতে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। এই ভাঙনের সৃষ্টি হওয়ার কারণে মূলত এখানকার বাসিন্দারা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। তো এই জন্য মূলত এর প্রতিবাদ হিসাবে মূলত এই সভার আয়োজন করেছে বিএনপির নেতাকর্মীরা এবং নেতাদের সঙ্গে আমরা এসে কথা বলছিলাম। তারা বলছেন চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর যে বাঁধগুলো রয়েছে তারা মূলত বলছেন এই পদ্মা নদীর বাঁধগুলো ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে। আরও যদি এভাবে চলতে থাকে আসলে নির্ভরতা হারাবে এখানকার মানুষরা। তাই চাঁপাইনবাবগঞ্জ 1, চাঁপাইনবাবগঞ্জ 2 ও চাঁপাইনবাবগঞ্জের 3 আসনে যে সংসদ সদস্য ছিল ইতিমধ্যে তারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, তারা মূলত এইখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই তারা বক্তব্য রাখছেন। তারা বক্তব্যে বলছেন যে আসলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং গঙ্গা নদীর পানি ইতিমধ্যেই কমে গেছে, এখানকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে তারা আসলে সুষম বন্টন চায় এই পানির। এই ছিল সিফাত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। পানির সংকট, এই পানির সংকট আমাদের সহকর্মীরা ঢাকা থেকে, বগুড়া থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে কথা বলছিলেন। এবার যাব ময়মনসিংহে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটু জানতে চাই কি অবস্থা সেখানকার, জানাবেন। আজকে আপনি জানেন যে ঐতিহাসিক 7 নভেম্বর এবং আজকে বিপ্লব ও সংহতি দিবস, যার কারণে কিন্তু আজকে সারা দেশব্যাপী ময়মনসিংহে তো রয়েছেই। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহে প্রায় হাজার হাজার নেতাকর্মী, এই ময়মনসিংহে কিন্তু বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা এই বিপ্লব ও সংহতি দিবস কিন্তু তারা পালন করার জন্য আজকে বিভিন্ন বর্ণাঢ্য র্যালি, বিভিন্ন আয়োজনের মধ্যে দিনটি সাজিয়েছেন। আজকে ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির একটি মিছিল আমরা প্রথমে দেখতে পেয়েছি, টাউন হল থেকে সেটি যাত্রা শুরু করেছে এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে মহানগর বিএনপির আয়োজনে এবং সেই সাথে বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকের এই যে বিপ্লব এবং সংহতি দিবসের যে আয়োজন সেটি সার্থক করার জন্য একটি বর্ণাঢ্য র্যালি তারা কিন্তু আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী এখন এই মুহূর্তে আমরা রয়েছি মহানগর বিএনপি যেটি রয়েছে সেই মহানগর বিএনপির একটি মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উচ্চ করা ঢল এবং তারা যেটা বলছিলেন জাতীয় যখন আসলে ক্রান্তি লগ্নে ঠিক সেই মুহূর্তে যে বিপ্লবী সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা ক্ষমতায় আনেন এবং তারপরে একটি দেশে একটি শৃঙ্খল
আনতে সহায়তা করেন। এবং আজকের সেই ঐতিহাসিক 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানোর দিন, সিপাহী জনতার বিপ্লবের এই দিন। এই বিপ্লবের মাধ্যমে চরম বিশৃঙ্খলা, অনিশ্চিত একটি দুঃখজনক অবস্থা থেকে ধীরে ধীরে নতুন পদযাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এবং 1975 সালের এই দিনের অঞ্চলের ভূ রাজনৈতিক আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী ও নয় উপনিবেশবাদী সব ষড়যন্ত্র জাল ছিঁড়ে বেরিয়ে কিন্তু এসেছেন বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। এবং সেই জাতির বিশাল সংকট মুহূর্তে দেশপ্রেমিক সিপাহী জনতা সেই চক্রান্তকারীদের ঘটিয়ে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দিনটিকে তারা আসলে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে। এবং তার পরবর্তীতে যেটা আসলে নেতাকর্মীরা বলছেন আমাদেরকে, যে তারপরে যে দীর্ঘ পথ পরিক্রমা ঘটে গেছে এবং সর্বশেষ যে 17 বছর বিএনপি নেতাকর্মী জুলুম নির্যাতন এবং দলটি নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং 5 আগস্টের পর থেকে আবার একটি নতুন বাংলাদেশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল সোনার বাংলা গড়া, সেইটি লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীরা কিন্তু কাজ করে যাবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছে। তো সারা শহরব্যাপী কিন্তু আসলে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের একেবারে উৎসব মুখর এবং খুব উৎসবমুখরভাবে এই 7 নভেম্বর তারা কিন্তু পালন করছেন। সিফাত। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ময়মনসিংহে জানাচ্ছিলেন সহকর্মীরা সবশেষ মিছিলের খবর। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা চট্টগ্রামে বিএনপির প্রার্থীর জনসংযোগে সন্ত্রাসী হামলা চালিয়েছে কিনা এমন প্রশ্ন উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে দেখার পর এই মন্তব্য করেন তিনি। এ সময় সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার দাবি জানান তিনি। এর আগে বেলা 1:30টার দিকে চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে, সতর্ক থাকতে হবে। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2 দিন ব্যাপী আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আলোকচিত্র প্রদর্শনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি জীবন্ত ইতিহাসের প্রদর্শনী। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম জানবে যে এই দেশে কিভাবে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করা হয়েছিল, যেখান থেকে জনগণ এবং সাধারণ সিপাহীরা রুখে দাঁড়িয়ে দেশের আসল স্বাধীন সত্তা নিশ্চিত করেছে। আগের দিন পর্যন্ত এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। ফ্যাসিবাদী দুঃশাসনের কালো অন্ধকারের মধ্যে যারা আলো ফোটানোর চেষ্টা করেছেন সেই সকল। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার মহড়া ছাত্র সংসদ নির্বাচনগুলো। সকালে ছাত্র শিবির আয়োজিত ডাকসু, জাকসু, রাকসু ও সব কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে আহ্বান জানান শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, সংস্কার নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করছে। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো।
একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট করতে আইনি বাধা নেই বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে ৮০% মানুষ সংস্কারের পক্ষে ভোট দেবে। একটি দল সংস্কার চায় না বলেও গণভোট চায় না বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপি বড় ও জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মতো জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কথা আইনগত বাধা নাই। সুতরাং ঠেলে ঠুলে কদ্দুর নিবেন। অনেকে বলছেন, আজকেও বলছেন গণভোট জাতীয় নির্বাচনের আগে মানি না। কেন মানেন না এটা আমরা জানি। ডাকসুর পরে আর কোন নির্বাচন আপনারা মানতে পারেন না। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে ৮০% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। সরকার প্রধান কারো এজেন্ট হিসেবে কাজ করলে এই নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী সমন্বয় পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এস.এম. সরওয়ার। বিকেলে রাজধানীতে নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশের ইসলামী দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে আবারও একটি পক্ষ নির্বাচনে কারসাজের সুযোগ পাবে। অভিযোগ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে আবারও পাতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে, তাই অন্তর্বর্তী সরকারকে এদেশের জনগণের ভোটের নিরাপত্তা দিতে হবে। অন্যান্য বর্ষের মতো পাতানি নির্বাচন করার জন্যই বর্তমান যারা নির্বাচনে আছেন তারা সিস্টেম করছেন। আমরা সেই সিস্টেম থেকে বাইরে আসার জন্য ওনাদেরকে অনুরোধ জানাই। এদেশের ২০ কোটি মানুষের ভোটের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আশা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাবে দেশ। দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত। আরও বলেন, রাষ্ট্রপতি ৯ সনদের আদেশে ডক্টর ইউনূসকে দিতে হবে। এ সময় তিনি অন্যান্য দলের সমালোচনা করে বলেন, নির্বাচনে ইশতেহারে অনেকেই তরুণদের কর্মসংস্থান করার কথা বললেও কোন প্রক্রিয়ায় করা হবে তা কেউ স্পষ্ট করছে না। এনসিপি কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। এছাড়াও রাজনৈতিক ফ্যাসিবাদ পতন করলেও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ পতন করতে ব্যক্তির ও সংস্কৃতি ফ্যাসিবাদী কাঠামোর সংস্কার করতে হবে বলে জানান তিনি। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণঅভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব, এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের পতিত সরকারের দোসর বলে আখ্যা দেন তিনি। সকালে নেত্রকোনার সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা পতিত সরকারের দোসর। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। এছাড়া বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্সে ছিল, তবে গণঅভ্যুত্থানের পর তা বেড়েছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন
তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পোস্টে জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। চট্টগ্রামে গেল 2 দিনে 3টি গোলাগুলির ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব, যাদের মধ্যে নগরের বায়েজিদে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসংযোগে গুলি করে সরোয়ার বাবলাকে হত্যার ঘটনায় জড়িত 2 জন রয়েছেন। এদিকে হত্যার ঘটনায় 2 দিন পর 7 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে সরোয়ার বাবলার পরিবার। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সম্প্রতি চট্টগ্রাম নগরীতে গোলাগুলির ঘটনায় অভিযান শুরু করে তারা। পরে র্যাবের জালে ধরা পড়ে রাউজানে হত্যা ও সহিংসতার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ 6 জন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 4 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। অস্ত্রসহ আটক ইশতিয়াক রাউজানের ঘটনায় সরাসরি জড়িত। গ্রেপ্তারের পাশাপাশি অন্য কোনো পক্ষ এসব ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। এছাড়া সন্ত্রাসীরা ব্যক্তিস্বার্থ এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে এইসব ঘটনা ঘটাচ্ছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে। বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম সহ 7 জনকে আটক করার ঘটনায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে সেনাবাহিনী। সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। ব্রিফিংয়ে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা এবং কিছু মামলায় ওয়ারেন্টও জারি আছে। তবে তাদের গ্রেপ্তারকে রাজনৈতিক রূপ দিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় জানিয়ে অপপ্রচারের জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। রাঙামাটি জেনারেল হাসপাতালের চেঞ্জিং রুম থেকে নার্স সাথী বড়ুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বেলা 12টার দিকে সাথী বড়ুয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানায়, নাইট শিফটের জন্য সাথী বড়ুয়া হাসপাতালে আসেন। পরে দুপুরে পোশাক পরিবর্তন কক্ষে তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। এদিকে সাথী বড়ুয়ার স্বামী সুমন বড়ুয়ার দাবি, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে সাথী বড়ুয়ার স্বজনদের দাবি, হাঁটু মাটিতে লাগানো অবস্থা সাথী বড়ুয়ার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এটা আত্মহত্যা হতে পারে না। রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় বেপরোয়া প্রাইভেট কার ফুটপাতে উঠে যায়। এতে আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বেলা 11:40 একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফার্মগেট সড়কের পাশে ব্যারিকেড ও ওয়াল ভেঙে ফুটপাতের চায়ের দোকানে উঠে যায়। দুমড়ে মুচড়ে যায় কয়েকটি রিক্সা ও মোটরসাইকেল। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল সহ আশপাশের হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা গাড়িটি ভাঙচুর করতে গেলে তাৎক্ষণিক পুলিশ এসে গাড়িটি থাকা মহিলা চালক সহ তার স্বামীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। ভারতের আগ্রাসী নীতির প্রতিবাদে 4 দফা দাবিতে 48 ঘণ্টাব্যাপী লং মার্চ কর্মসূচি শুরু করেছে আইনজীবীদের সংগঠন ভয়েস অব
লয়ার্স বাংলাদেশ। সকালে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে লং মার্চ যাত্রা শুরু করে সংগঠনটি। বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারত তার আগ্রাসী ও হিংস্র নীতির নির্মম চেহারা প্রকাশ করেছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে দেশটি। 48 ঘন্টায় এই লং মার্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনা মসজিদ সীমান্তে কর্মসূচি সমাপ্ত হবে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমতে শুরু করেছে দাম। তবে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে পেঁয়াজ ও আলুর। মাছের বাজারেও কিছুটা কমেছে দাম, তবে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে ইলিশ। সিলেটের বাজারে আবার বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 30 টাকারও বেশি। একইভাবে আলুর দাম বেড়েছে কেজি প্রতি 7 থেকে 10 টাকা পর্যন্ত। সাতক্ষীরার বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার দরে প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। মেহেরপুরে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা সহ সরবরাহ বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির, যার ফলে অনেকটাই কমেছে দাম। 200 টাকায় মিলছে ব্যাগ ভর্তি বাজার। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ের হাট বাজারগুলোতে সবজির আমদানি ভালো থাকলেও দাম খানিকটা বাড়তি। সরবরাহ বেশি থাকায় মাগুরায় বাজারে সব ধরনের মাছের দাম কিছুটা কমেছে। খাল-বিল, নদী নালার পানি কমতে থাকায় জেলেদের জালে ধরা পড়ছে পর্যাপ্ত দেশীয় মাছ। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের বাজারে বাড়তি ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের বাজারে বাড়তি ইলিশের দাম। বড় সাইজের মাছের সরবরাহ কম। 1 কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। সকাল থেকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বড় মাছের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে। মা ইলিশ অভিযানের আগের তুলনায় কেজিতে ইলিশের দাম বেড়েছে 300 থেকে 400 টাকা। বাজারে 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকায়। তাছাড়া 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1800 থেকে 2200 এবং 400 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 900 টাকায়। ইলিশের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমায় দাম বেশি। আগামীতে আরও বাড়বে বলছেন ব্যবসায়ী নেতারা। বিক্রেতারা বলছেন ইলিশের মৌসুম শেষ হওয়ায় বাজারে মাছের সরবরাহ কম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তার যুক্তরাষ্ট্র সফরের আগে তুলে নেওয়া হলো এই নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র। এতে 15 সদস্যের 14 সদস্য দেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দেয়। একমাত্র দেশ হিসেবে ভোটদানে বিরত ছিল চীন। সিরিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আসাদ বাহিনীর পতনের পর সিরিয়ার নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন মার্কিন প্রতিনিধি। আগামী 10 নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আহমেদ আল শারার। ইলন মাস্কের $878 বিলিয়ন বেতন পরিকল্পনা অনুমোদন করেছেন টেসলার শেয়ার হোল্ডাররা। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন অন্তত 75% শেয়ার হোল্ডার। ইলন মাস্কের বেতন কাঠামো পাশ হওয়ার পরই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম বেড়েছে 3% বেশি। তবে মাস্ককে এই বেতন পেতে হলে টেসলার বর্তমান বাজার মূলধন $1.5 লাখ কোটি থেকে বৃদ্ধি করে $8.5 লাখ কোটি উন্নীত করতে হবে। প্রস্তাব অনুযায়ী আগামী 10 বছরে কোম্পানিটির চালকবিহীন রোবোট্যাক্স প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে 2 কোটি যানবাহন বিক্রি করতে হবে। এ সময়ের মধ্যে টেসলাকে আয় করতে হবে $4,000 কোটি। এসব লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক পাবেন প্রায় $1 ট্রিলিয়ন। প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত হয়েছে 1.5 শতাধিক ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইজেট
জেট এয়ারলাইন্সের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ দেন তারা। ফিলিপিন্সের পর প্রতিবেশী ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন কালমাইকি। এতে দেশটিতে প্রাণ হারিয়েছে 500 জন, আর ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 193 জনে। আহত হয়েছে 96 জন, এখনও নিখোঁজ 135। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড়টির আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, গাছপালা উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। বৃষ্টি অব্যাহত থাকায় পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তারা। অবশেষে সুদানে যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতাকারীর প্রস্তাবে সম্মত হয়েছে দেশটির আধা সামরিক বাহিনী RSF। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। গত 3 বছর ধরে গৃহযুদ্ধ চলছে উত্তর পূর্ব এশিয়ার দেশ সুদানে। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত 1,500-এর বেশি নিরস্ত্র মানুষ। সম্প্রতি এই যুদ্ধের নির্মমতা সামনে আসায় টনক নড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যুদ্ধপন্থে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যস্থতা করছে দুই পক্ষের সঙ্গে। RSF যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জাপানের জাদুঘরের বাইরে দেখা গেল একটি ভাল্লুককে। বুধবার স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরাঞ্চলের ছোট্ট শহর আকিতার ওই জাদুঘরের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এই দৃশ্য। এ সময় জাদুঘর বন্ধ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি এই ভাল্লুক আতঙ্ক বিপাকে ফেলেছে উত্তরের বাসিন্দাদের। আচমকাই লোকালয়ে প্রবেশ করছে ভাল্লুক। গেল এপ্রিল থেকে এমন শতাধিক ঘটনা দেখেছে জাপানবাসী। এতে প্রাণ গেছে অন্তত 13 জনের। 2/3 হতাহতের ঘটনা ঘটেছে আকিতা ও এর আশপাশে। আর চলতি বছরে আকিতায় ভাল্লুক প্রবেশের ঘটনা ঘটেছে 8,000-এরও বেশি বার। এবার খেলার প্রসঙ্গ। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে নারী দলের ক্রিকেটার জাহানারা আলম যে যৌন নিপীড়নের অভিযোগ দিয়েছে সেটি তদন্তে নেমেছে বিসিবি। এ নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, সুষ্ঠু বিচার হোক দায়ী ব্যক্তির। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখন টিভিকে জানালেন, তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান। আমরা কন্টিনিউয়াসলি ক্রিকেট বোর্ড বলেন, রুমানা আপু আমাদের কোয়াবের যিনি প্রতিনিধি, উনি হচ্ছে ওমেন্স উইংসে আছে, ওনার মাধ্যমে জিনিসটা যখন জানি আমরা ইমিডিয়েট অ্যাকশন শুরু করি। তদন্ত করার পরে যেই অপরাধী হবে তাকে এমন শাস্তির আওতায় আনতে হবে যেন ইন ফিউচার এই ধরনের কোনো ঘটনা কেউ চিন্তাও না করতে পারে। কিন্তু আজকে নিশ্চয় কোনো ইয়ে হবে না। আজকে কিছু বলে দিচ্ছি, একটা কমিটি গঠন করবে, তার 15 কার্যদিবসের মধ্যে কমিটি মনে হয় এখনো হয় না। আমি তো জানি। নতুন একটি পুরস্কার চালু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যার নাম ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার। আগামী 5 ডিসেম্বর আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই প্রথমবার এই পুরস্কার প্রদান করবে ফিফা। ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে শান্তিতে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ফিফা পিস প্রাইজ প্রদান করা হবে। প্রথম বছর পুরস্কারটি কে পাবেন তা নির্ধারণ করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্তি ইনফান্তিনো নিজেই। তবে পরবর্তীতে এই পুরস্কার ফ্যানদের পক্ষ থেকে দেয়া হবে বলে জানিয়েছে ফিফা। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হতে পারে। গত মাসে ঘোষিত নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে বিবেচনা করা হয়নি, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি ইনফান্তিনো। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেই উত্তর পাওয়া যাবে বলে জানিয়েছে তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।